সালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের ক্লাসে আমরা চ্যাপ্টার 2 এর সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে বড় একটা থিওরাম প্রমাণ করব। যদিও এই থিওরামটা সবচেয়ে বড়, কিন্তু এটা যদি আমরা ধাপে ধাপে কয়েকটা লাইনের মধ্যে রিপিট করে করে লিখি, তখন এটা আমাদের জন্য অনেক সহজ হয়ে যাবে। ঠিক আছে, জাস্ট কয়েকটা লাইন বুঝে বুঝে আমাদের বারবার করে লিখতে হবে। অর্থাৎ এটা যদি আমরা বুঝে বুঝে করি অনেক সহজ হয়ে যাবে, এবং এটা সবচেয়ে ধরতে গেলে অনেক বড় একটা উপপাদ্য। শুধুমাত্র আমাদের বুঝে বুঝে লিখতে হবে। বুঝে বুঝে লিখলে আমাদের জন্য এটা সহজ হয়ে যাবে, এবং এটা আমরা যে কোনো সময় লিখতে পারবো। ঠিক আছে, যদি আমরা মুখস্থ করি তাহলে স্থায়ী হবে না। ঠিক আছে, কিছুক্ষণের জন্য থাকবে, পরবর্তীতে এটা আমাদের স্মরণ থাকবে না। ঠিক আছে, তাহলে এটা আমরা শুরু করি। এই উপপাদ্যের নাম হচ্ছে হেইনবুরুল উপপাদ্য। ঠিক আছে, 17 নম্বর উপপাদ্য। তোমার প্রশ্নের মধ্যে থাকতে পারে হেইনবুরুল উপপাদ্য বর্ণনা ও প্রমাণ করো। যদি এইভাবে থাকে তখন আমাদের বর্ণনা থেকে শুরু করতে হবে। যদি বর্ণনাটা দেওয়া থাকে তখন আমরা সরাসরি প্রমাণ থেকে শুরু করব। তাহলে হেইনবুরুল উপপাদ্যটার বর্ণনাটা কি? প্রত্যেক বদ্ধ ও সীমায়িত ব্যবধি নিবিড় বা সংবদ্ধ। এটা হচ্ছে হেইনবুরুল উপপাদ্যের বর্ণনা। ঠিক আছে, তাহলে প্রশ্নের মধ্যে আসতে পারে দেখাও যে প্রত্যেক বদ্ধ ও সীমায়িত ব্যবধি সংবদ্ধ বা নিবিড়, এভাবে আসতে পারে। অথবা প্রশ্নের মধ্যে সরাসরি বলবে হেইনবুরুল উপপাদ্য বর্ণনাও করো, প্রমাণ করো। ঠিক আছে, যে কোনো একটা আসতে পারে। তাহলে আমরা সরাসরি এখান থেকে হেইনবুরুল উপপাদ্য থেকে শুরু করব। তাহলে সর্বপ্রথম বর্ণনাটা বলছিলাম আমরা? যদি এখানে প্রত্যেকটা লিখে নিই আর প্রত্যেকটা লিখলেও হবে, না লিখলেও সমস্যা নাই। প্রত্যেক বদ্ধ ও সীমায়িত ব্যবধি সংবদ্ধ বা নিবিড়। তাহলে এখানে জাস্ট যেটা দেওয়া আছে, অর্থাৎ বর্ণনার মধ্যে যেটা দেওয়া আছে সেইখান থেকে আমরা প্রথম লাইনটা লিখব, তারপর ওখান থেকে আমরা ধাপে ধাপে সামনে যাব। ঠিক আছে, তাহলে বর্ণনার মধ্যে বর্ণনাটা মনে রাখতে হবে আগে। বর্ণনার মধ্যে দেওয়া আছে? প্রত্যেক বদ্ধ ও সীমায়িত ব্যবধি। তাহলে এখানে যেহেতু বদ্ধ ও সীমায়িত ব্যবধি বলা হয়েছে, তাহলে আমরা একটা নিব? বদ্ধ ও সীমায়িত ব্যবধি নিব। ঠিক আছে, প্রমাণ। এখন এর পরবর্তী আমরা প্রমাণ শুরু করব। প্রমাণের মধ্যে সর্বপ্রথম নিতে হবে? একটা বদ্ধ ও সীমায়িত ব্যবধি নিতে হবে। বুঝছেন এতটুকু? এখানে যেহেতু বলা হয়েছে বদ্ধ ও সীমায়িত ব্যবধি, তখন আমরা একটা বদ্ধ ও সীমায়িত ব্যবধি নিব। ঠিক আছে, নেওয়ার পর এটাকে প্রমাণ করতে বলছে? সংবদ্ধ প্রমাণ করতে বলছে। ভালো করে বুঝেন, একটা বদ্ধ ও সীমায়িত ব্যবধি নিব, ওইটাকে আমাদের প্রমাণ করতে বলছে? সংবদ্ধ। তাহলে সংবদ্ধ প্রমাণ করার জন্য আমাদের সংবদ্ধর সংজ্ঞাটা জানতে হবে না? এই সংবদ্ধ সেটের সংজ্ঞাটা যদি আমরা বুঝতে পারি, জানতে পারি, তখন এই উপপাদ্যটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত বুঝে বুঝে লিখতে পারবো। এখানে গুরুত্বপূর্ণ সংজ্ঞা হচ্ছে সংবদ্ধ সেটের সংজ্ঞাটা। এখন আমরা একদম প্রাথমিক ক্লাসে, এই অধ্যায়ের প্রাথমিক ক্লাস আমরা এই অধ্যায়ের মধ্যে যতগুলো সংজ্ঞা আছে সবগুলো আমরা ধারাবাহিকভাবে বুঝেছি। ঠিক আছে, ওখানের মধ্যে একটা সংজ্ঞা ছিল, প্রথমে ছিল আবৃত্তক, তারপর খোলা আবৃত্তক, তারপর উপ আবৃত্তক। এই তিনটার সাথে রিলেটেড একটা সংজ্ঞা ছিল, সেটা হচ্ছে সংবদ্ধ সেট। ঠিক আছে, সংবদ্ধ সেটের সংজ্ঞাটা প্রত্যেক খোলা আবৃত্তকের সসীম উপ আবৃত্ত থাকবে? বিদ্যমান থাকবে। ঠিক আছে, কোন একটা খোলা আবৃত্তকের যদি সসীম সংখ্যক উপ আবৃত্তক বিদ্যমান থাকে, অথবা কোন একটা খোলা আবৃত্তক যদি সসীম সংখ্যক উপ আবৃত্তক গ্রহণ করে, তখন ওই খোলা আবৃত্তক ওইটাকে বলা হবে? সংবদ্ধ সেট বলা হবে। ঠিক আছে, বুঝছেন এতটুকু শুধু? অর্থাৎ কোন একটা সেট যদি কোন একটা সেটের খোলা আবৃত্তক যদি সসীম সংখ্যক উপ আবৃত্তক গ্রহণ করে, তখন ওই সেটকে বলা হবে? সংবদ্ধ সেট বলা হবে। এতটুকু শুধু আমাদের সংবদ্ধ সেটের সংজ্ঞা জানা আছে। এটা আমরা বারবার রিপিট করে লিখব। বুঝছেন? অর্থাৎ প্রাথমিকভাবে এখানে যা কাজ করব সবগুলো আমরা একটা লাইনের মধ্যে বলে দিছি, জাস্ট এগুলো আমরা রিপিট করে দিব। বুঝছেন? তাহলে এখানে আমরা প্রথমে নিচ্ছি, মনে করি S সমান a, b বদ্ধ ও সীমায়িত ব্যবধি। এই আমরা যেটা বলছি, যেহেতু এখানে বলা হয়েছে বদ্ধ ও সীমায়িত ব্যবধি, সেজন্য আমরা সর্বপ্রথম করছি? S সমান a, b বদ্ধ ও সীমায়িত ব্যবধি নিছি। নেওয়ার পর এরপর আমাদের লাগবে? সংবদ্ধ প্রমাণ করতে হবে। সংবদ্ধ প্রমাণের জন্য আমাদের লাগবে বলেন তো?
খোলা আবৃত্তক লাগবে না, কি বলেছিলাম প্রত্যেক খোলা আবৃত্তক যদি সসীম সংখ্যক উপাবৃত্তক গ্রহণ করে তাহলে আগে কি রাখবে, খোলা আবৃত্তক লাগবে। এই খোলা আবৃত্তকেটা সসীম সংখ্যক উপাবৃত্তক গ্রহণ করে কিনা সেটা আমরা কি যাচাই করব, বুঝছেন এতটুকু। তাহলে বদ্ধ সীমায়িত ব্যবধি নিছি, এরপর আমরা একটা কি নিব, খোলা আবৃত্তক নিব। দেখেন এটা হচ্ছে কি খোলা আবৃত্তক, আমরা সংখ্যার মধ্যে জেনেছিলাম খোলা আবৃত্তক কীভাবে লেখা হয়। ওখানে আমরা ইউ দ্বারা প্রকাশ করেছিলাম, এখন আমরা খোলা আবৃত্তক এটাকে কি জি আলফা দ্বারা কি করতেছি, প্রকাশ করতেছি। ধরি জি আলফা সমান কথা এ আলফা কমা বি আলফা, ঠিক আছে। এখানে যেহেতু দুটো উপাদান সেই জন্য আমরা এখানে দুটো উপাদান দ্বারা দিছি, ঠিক আছে। এ আলফা কমা বি আলফা সাজ দ্যাট, এখানে আলফাটা কি, আলফা বিলংস টু কি এন, বুঝছেন। জি আলফা সমান জি আলফা এটা একটা কি সেট না, খোলা আবৃত্তক। তাহলে এ আলফা বি আলফা সাজ দ্যাট আলফা বিলংস টু কি এন, এতটুকু দিচ্ছি। এবং এটা কি এস এর একটা কি খোলা আবৃত্তক, এই এস এর খোলা আবৃত্তক আমরা বলেছি, ঠিক আছে। যেটা এস আমরা বদ্ধ সীমায়িত ব্যবধি নিয়েছি তার একটা কি নিব, খোলা আবৃত্তক নিব, সেটা হচ্ছে কি জি আলফা। এখন এই জি আলফা এটা যদি সসীম সংখ্যক উপাবৃত্তক গ্রহণ করে তখন এস এটা কি হবে, সংবদ্ধ হবে, বুঝছেন। যদি জি এটা অর্থাৎ জি আলফা এটা খোলা আবৃত্তক এটা যদি সসীম সংখ্যক উপাবৃত্তক গ্রহণ না করে তখন এটাকে আমরা কি বলবো, সংবদ্ধ নয় বলবো। কি বলবো, সংবদ্ধ নয়, বুঝছেন এতটুকু শুধু। তাহলে এতটুকু হচ্ছে কি প্রাইমারি, এতটুকু হচ্ছে কি প্রাইমারি, অর্থাৎ আমরা কি আমাদের যা দরকার তা নিছি। এরপর আমরা কি করব, এখন থেকে আমাদের কি প্রমাণ শুরু, কি শুরু, মেন প্রমাণ শুরু। এখানে আমরা কি করব, এ সমান এ ওয়ান বি সমান বি ওয়ান ধরে নিছি প্রমাণের জন্য। ভালো করে আমাদের ধাপে ধাপে করতে হবে না, কয়েকটা লাইন ধাপে ধাপে রিপিট করতে হবে। সেটার জন্য আমরা কি ধরে নিয়েছি, এ সমান এ ওয়ান বি সমান বি ওয়ান, বুঝছেন। এ সমান এ ওয়ান বি সমান বি ওয়ান লিখছি। তাহলে আই ওয়ান সমান কত হবে, অর্থাৎ আই ওয়ান সমান এ ওয়ান বি ওয়ান, বুঝছেন। আই একটা আমরা ব্যবধি ধরে নিচ্ছি। এখন এখানে একটা এস সমান এ কমা বি একটা ব্যবধি ছিল, ভালো করে বুঝেন। এটা হচ্ছে মেন, এটা এস সমান এ কমা বি একটা বদ্ধ ব্যবধি দেওয়া আছে। এখন আমরা আই ওয়ান আর একটা ব্যবধি ধরে নিচ্ছি, সেটা হচ্ছে কি এ ওয়ান বি ওয়ান, যেখানে এ সমান এ ওয়ান বি সমান কত বি ওয়ান, অর্থাৎ এই এ সমান এ ওয়ান লিখছি, বি সমান কি বি ওয়ান লিখছি, তখন এটা কি হয়ে গেছে, আই ওয়ান হয়ে গেছে, বুঝছেন। এই এ সমান এ ওয়ান বি সমান বি ওয়ান ধরে নিয়ে আমরা আরেকটাও কি বদ্ধ ব্যবধি নিচ্ছি, সেটা হচ্ছে কি আই ওয়ান। আই ওয়ান সমান কত, এ ওয়ান বি ওয়ান একটা কি বদ্ধ ব্যবধি লিখি। এখানে আমরা কি বলছি, লিখি যেন আই ওয়ান সমান কি হয়, এস হয়। তার মানে এই আই ওয়ান আর এস এই দুটো কি একই ধরনের, দুটো একই, বুঝছেন। এটার এটা কি হবে, একই হবে, এরকম আমরা কি লিখছি, এ সমান এ ওয়ান বি সমান বি ওয়ান, আই ওয়ান সমান এ ওয়ান কমা বি ওয়ান লিখি যেন আই ওয়ান সমান এস হয়, ঠিক আছে। এতটুকু লিখব। লিখার পর দেখেন এখন কি করব, আই ওয়ানকে আমরা কি করব, সংবদ্ধ কিনা সেটা যাচাই করব। আই ওয়ানকে সংবদ্ধ কিনা সেটা যাচাই করব। যদি আই ওয়ান সংবদ্ধ হয় তাহলে এস কি হবে, সংবদ্ধ হবে, কারণ আমরা কি লিখছি, আই ওয়ান সমান এস লিখছি, বুঝছেন। আই ওয়ান সমান এস লিখছি, তো আই ওয়ান সমান যদি এস হয়, আই ওয়ান সংবদ্ধ হলে এস সংবদ্ধ হবে। আই ওয়ান যদি সংবদ্ধ না হয় এস কি হবে না, সংবদ্ধ হবে না, এতটুকু শুধু। এখন আমরা যাচাই করবো যে আই ওয়ান সংবদ্ধ নাকি আই ওয়ান সংবদ্ধ নয়, ভালো করে বুঝেন। তাহলে আমাদের কিন্তু আই ওয়ান সংবদ্ধ প্রমাণ করতে হবে, এসকে যেহেতু সংবদ্ধ প্রমাণ করতে হবে আই ওয়ানকে সংবদ্ধ প্রমাণ করতে হবে। এটাকে আই ওয়ানকে সংবদ্ধ প্রমাণ করার জন্য আমরা প্রাথমিকভাবে ধরে নিব যে যদি আই ওয়ান সংবদ্ধ না হয়, বুঝছেন, এতটুকু শুধু, যদি আই ওয়ান সংবদ্ধ না হয় এতটুকু ধরে নিব। অর্থাৎ ধরে নিই আই ওয়ান সংবদ্ধ নয়, ধরে নিই কি আই ওয়ান সংবদ্ধ না, সংবদ্ধ নয় ধরে নিয়ে যদি আমাদের কোনো একটা অসঙ্গতি চলে আসে, কোনো একটা বিপরীত ধারণা চলে আসে, তাহলে আই ওয়ান সংবদ্ধ নয় যেটা ধরে নিয়েছি সেটা অবশ্যই কি মিথ্যা। তার মানে আই ওয়ান অবশ্যই কি হবে, সংবদ্ধ হবে, তখন সংবদ্ধ কি হয়ে যাবে, প্রমাণ হয়ে যাবে, বুঝছেন এতটুকু। তাহলে আমাদের যা যা করতে হবে জাস্ট আমরা পরবর্তী কথাগুলো কি লিখে দিলে হয়ে যাবে। এখন দেখেন তাহলে আমরা আই ওয়ানকে কি প্রমাণ করব, সংবদ্ধ প্রমাণ করব। এখন কি ধরে নিয়েছি আমরা, ধরি আই ওয়ান সংবদ্ধ নয়, ধরি আই ওয়ান সংবদ্ধ নয়। আচ্ছা, সংবদ্ধ নয় ধরে নিয়েছি, এখানে গুরুত্বপূর্ণ সংখ্যা কি বলেছিলাম আমরা, সংবদ্ধ সেটের সংখ্যাটা। সংবদ্ধ কখন হবে,
যদি খোলা আবৃত্তক, আমরা আগেও বলেছি, যদি খোলা আবৃত্তক সসীম সংখ্যক উপাবৃত্তক গ্রহণ করে। সংবদ্ধ হবে না কখন? যদি খোলা আবৃত্তক সসীম সংখ্যক উপাবৃত্তক গ্রহণ না করে, তখন কি হবে না? সংবদ্ধ হবে না। এই এখন দেখেন, যেহেতু আমরা I1টা সংবদ্ধ নয় ধরে নিছি, তার মানে এই খোলা আবৃত্তক কি এখানে কি আছে? জি আছে, অর্থাৎ জি কি করবে না? কোনো সসীম সংখ্যক উপাবৃত্তক গ্রহণ করবে না। বুঝছেন? যেহেতু আমরা I1 সংবদ্ধ নয় ধরে নিছি, তাহলে অবশ্যই কি জি কোনো সসীম সংখ্যক উপাবৃত্তক গ্রহণ করবে না। এই জন্য আমরা লিখছি তাহলে জি এর কোনো সসীম উপাবৃত্তক থাকবে না। গ্রহণ করবে না বলতে কি বোঝায়? থাকবে না। বুঝছেন? জাস্ট আমরা বুঝে বুঝে সংজ্ঞা থেকে বুঝে বুঝে লিখতেছি। দেখো, যেহেতু এটা কি সংবদ্ধ না, তাহলে জি এর কোনো সসীম উপাবৃত্তক থাকতেছে না। এরপর তাহলে I1 সংবদ্ধ না হলে এখন আমরা I1কে, এটা I1 না, এই I1 এটাকে আমরা আরও দুইটা কি উপব্যবধিকে ভাগ করে নিব। ঠিক আছে? অর্থাৎ এই I1 এটাকে আমরা আরও দুইটা সমান উপব্যবধিতে ভাগ করে নিব। ঠিক আছে? বিভক্ত করে নিব। বুঝছেন? I1 এটা সংবদ্ধ হচ্ছে না, এটা যেহেতু সংবদ্ধ হচ্ছে না, এটাকে আমরা আরও দুইটা সমান উপব্যবধিতে ভাগ করে নিব, বিভক্ত করে নিব। ঠিক আছে? এটাই আমরা লিখছি। এই I1 সমান A1, B1কে দুটি সমান উপব্যবধি, এই দুইটাকে আমরা কি করে নিয়েছি? বিভক্ত করে নিয়েছি। এখন বিভক্তি এটা কীভাবে করবো? আমরা প্রথমে আমরা A1 আলাদা করে ফেলবো, অর্থাৎ A1 লিখবো, তারপর A1 প্লাস B1 বাই কত? 2। জাস্ট কী করবো? আমরা প্রথমে A1 কি রাখছি, A1কে রেখে দিছি, A1 প্লাস B1 বাই 2। এরপর আমরা কি করব? B1কে রেখে দিব, তাহলে তার আগে হবে। A1কে রেখে দিছি, তারপরও হবে A1 প্লাস B1 বাই 2। এরপর আমরা কি করব? B1 এদিকে রেখে দিব, এর আগেরটা কী হবে? A1 প্লাস B1 বাই 2, অর্থাৎ A1 প্লাস B1 বাই 2 একবার পর হবে, আরেকবার কি আগে হবে। বুঝছেন? তাহলে এই দুইটা হচ্ছে কি দুইটা সমান উপব্যবধি, অর্থাৎ এই I1 এর দুইটা সমান উপব্যবধিতে আমরা কি করে নিছি? বিভক্ত করে নিছি। এখন বিভক্ত করার পর আমরা ধরে নিব যে এই দুইটার কমপক্ষে একটি সংবদ্ধ হবে না। ভালো করে বোঝেন, এখানে মেন সংখ্যা হচ্ছে কি, আবার বলতেছি, মেন সংখ্যা হচ্ছে কি সংবদ্ধ। এটা সংবদ্ধ কখন হবে? সসীম সংখ্যক খোলা আবৃত্তক যদি সসীম সংখ্যক উপাবৃত্তক গ্রহণ না করে, সংবদ্ধ হবে না। আর সংবদ্ধ হবে যদি খোলা আবৃত্তক সসীম সংখ্যক উপাবৃত্তক গ্রহণ করে। ঠিক আছে? এটা হচ্ছে কি মূল পয়েন্ট। তাহলে এই দুটো উপব্যবধি আমরা কি বিভক্ত করে নিছি, এর মধ্যে কমপক্ষে আমরা ধরে নিব যে একটা কি না সংবদ্ধ নয়, কমপক্ষে একটা সংবদ্ধ নয়। যদি কমপক্ষে একটা সংবদ্ধ না হয়, তাহলে যেটা সংবদ্ধ হবে না সেটা অবশ্যই কী করবে না? সসীম সংখ্যক উপাবৃত্তক গ্রহণ করবে না। বুঝছেন? এই জন্য এটা লিখছি আমরা। দেখেন, এই দুইটি ব্যবধির কমপক্ষে একটি জি এর সসীম উপাবৃত্তক দ্বারা আবৃত হবে না। তার মানে অর্থাৎ সংবদ্ধ নয় সেটা আমরা লিখি নাই, সরাসরি লিখে দিছি কি যেহেতু সংবদ্ধ হচ্ছে না, তাহলে সেই উপব্যবধিটা সসীম সংখ্যক জি এর কোনো সসীম সংখ্যক উপাবৃত্তক দ্বারা কি হচ্ছে না? আবৃত হচ্ছে না। অর্থাৎ এই কথাটাকে আমরা আবার রিপিট করছি না। দেখেন তো, জি এর কোনো সসীম উপাবৃত্তক থাকবে না। দেখেন, জি এর কোনো সসীম উপাবৃত্তক দ্বারা আবৃত হবে না, অর্থাৎ বিদ্যমান থাকবে না। বুঝছেন? বুঝতে হবে এই দুইটার মধ্যে একটা সংবদ্ধ হবে না। যেটা সংবদ্ধ হবে না সেটা কি হবে? তার জি এর কোনো সসীম উপাবৃত্তক থাকবে না। জি মানে কি খোলা আবৃত্তক, এটা আর কি একই কথা। এখানে যে কথাটা লিখছি এখানেও কি একই কথাটা কি লিখতে হবে। বুঝছেন? এটা লেখার পর এই নির্দিষ্ট ব্যবধিকে আমরা কি করব? আমরা I2 সমান কি A2 B2 দ্বারা কি করে নির্দেশ করি। ভালো দেখেন, এই দুইটার মধ্যে একটাকে আমরা সংবদ্ধ নয় ধরে নিয়েছি না? ধাপে ধাপে বুঝুন ভালো করে। প্রথমে এটাকে আমরা কি সংবদ্ধ নয় ধরে নিয়েছি, কাকে? এটাকে সংবদ্ধ নয় ধরে নিয়েছি। ধরার পর আমরা কি সংবদ্ধ নয় কখন সেটা আমরা কি লিখেছি, লিখার পর তারপর এটাকে আমরা দুইটা কি ব্যবধিতে ভাগ করে নিয়েছি। ভাগ করার পর এটার মধ্যে একটাকে সংবদ্ধ নয় ধরে নিয়েছি না, যে কোনো একটা যেহেতু সংবদ্ধ হচ্ছে না, তাহলে তার কোনো সসীম উপাবৃত্তক থাকতেছে না। তাহলে যেটা সংবদ্ধ হচ্ছে না তাকে আমরা কি I2 হিসেবে ধরে নিয়েছি। এখানে I1 সংবদ্ধ নয়, একইভাবে এটা কি হবে না? I2 সংবদ্ধ হবে না। বুঝছেন? এখান থেকে যে কোনো একটাকে আমরা কি করে দিয়েছি? I2 ধরে নিয়েছি।
তাহলে I1 সমান কি ছিল A1 B1, I2 সমান কত হবে A2 B2, বুঝছেন? এবং এটাকে I1কে যেভাবে আমরা দুইটা সমান উপব্যবধিতে আমরা ভাগ করে নিয়েছি, একইভাবে আমরা I2কে দুইটা সমান উপব্যবধিতে ভাগ করে নিব, বুঝছেন? এই জন্য আমরা লিখছি। আবার I2কে দুইটি সমান উপব্যবধি A2 এখানে সেম, A1 রয়ে গেছে A2 রয়ে গেছে, A1 প্লাস B1/2 A2 প্লাস B2/2, এখানে A1 প্লাস B1/2, এখানে A2 প্লাস B2/2, B2 কি রয়ে গেছে। জাস্ট এখান থেকে এতটুকু সবগুলো একই কথা, শুধুমাত্র বুঝে বুঝে লিখতে হবে। বিভক্ত করার পর এই আগের মতো এখানে আমরা যে দুইটা কথা একইভাবে লিখছি পূর্বের মতো। এই ব্যবধি দুটির কমপক্ষে একটি, এখানে এই দুইটার মধ্যে কি কমপক্ষে একটি কি সংবদ্ধ হচ্ছে না, তার মানে জি এর কোনো সসীম উপআবৃতক থাকছে না। একইভাবে এই ব্যবধি দুটির কমপক্ষে একটি কি সসীম উপআবৃতক দ্বারা কি হবে না, আবৃত হবে না, অর্থাৎ সংবদ্ধ হচ্ছে না। এই জন্য আমরা লিখছি জি এর কোনো সসীম উপআবৃতক দ্বারা আবৃত হবে না, ঠিক আছে? তো এখানে কি লিখছি আমরা, এই দুইটার মধ্যে যেটা সংবদ্ধ হচ্ছে না তাকে আমরা I2 দ্বারা ধরে নিছি না, এখানেও সেম, এই দুইটার মধ্যে যেটা সংবদ্ধ হচ্ছে না তাকে আমরা কি I3 দ্বারা কী করছি, নির্দেশ করছি। I3 সমান কত A3 B3, I1 সমান A1 B1, I2 সমান A2 B2, I3 সমান কত A3 B3 দ্বারা কী করে চিহ্নিত করি, বুঝছেন? এতটুকু হচ্ছে আমাদের মেন, এই উপপাদ্যের মেন হচ্ছে কি এতটুকু, অর্থাৎ বুঝে বুঝে একটা লাইনকে আমরা 3 বার করে লিখছি। এটা কিন্তু মেন, কিন্তু এটা একদম কি সহজ করে হয়ে গেছে না, এখানে কোনো প্রেশার আছে, বিন্দু পরিমাণ কোনো প্রেশার নাই, কিন্তু মেন প্রেশার হচ্ছে এখানে। এটা আমাদের কি একটু খেয়াল করে করে বুঝে বুঝে কি মনে রাখতে হবে। এখানে কিন্তু এটা বুঝলে একটাকে 3 বার করে লিখলে হয়ে যাচ্ছে, ঠিক আছে, কিন্তু এটা আমাদের মনে রাখতে হবে। কি করবে এখন, এখানে আমরা কি 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 পেয়েছি, I1 I2 I3 অনেকগুলো বদ্ধ ব্যবধি পেয়েছি না, এরকম আমরা অনেকগুলো বদ্ধ ব্যবধি কি নিব, এটাই লিখছি আমরা। এই রূপ অনবরত চালিয়ে আমরা যতই সামনে যাব ততই I1 I2 I3 I4 এইভাবে পাবো না, এটা লিখছি। এই রূপ অনবরত চালিয়ে আমরা নেস্টেড বদ্ধ ব্যবধির অনুক্রম I1, ঠিক আছে, I1 সাবসেট কত I2, I2 সাবসেট কত II, ঠিক আছে, এইভাবে নিছি, বুঝছেন কীভাবে? অর্থাৎ দেখেন I1 এটা কোথায় আছে, I2 এর মধ্যে আছে, কোথায় দেখেন I1, এই I1 I2, বুঝছেন? দেখেন I2 এটা কোথায় আছে, I1 এর মধ্যে আছে, I2 সাবসেট I1, তারপর I3 সাবসেট কত I2, অর্থাৎ এখানে I3 এটা কোথায় আছে, I2 এর মধ্যে আছে, I2 এটা কোথায় আছে, I1 এর মধ্যে কি আছে, বুঝছেন? কারণ I2 এটাকে আমরা I2 ধরে নিয়েছি না, এটা হচ্ছে কি এখানের মধ্যে এই দুইটার মধ্যে যে কোনো একটাকে I2 ধরে নিছি, তার মানে I2 এটা কোথা থেকে আসছে, I1 থেকে তো আসছে, সেজন্য আমরা জাস্ট কি I1 I2 I3 এভাবে লিখব। I1 I2 I3 II পর্যন্ত পাবো, যেন এই কথাটা গুরুত্বপূর্ণ। আচ্ছা, এখানে নেস্টেড কি, নেস্টেড বদ্ধ ব্যবধি লিখছেন, নেস্টেড মানে সবগুলোকে একসাথে হিসাব করা হচ্ছে আর কি, সবগুলোকে একসাথে II পাবো, যেন এই IIটা বুঝেন, এখানে শেষ পর্যন্ত আমরা II পাবো না, এখানে তো আমরা I1 I2 I3 পর্যন্ত দেখা দিছি, এইভাবে আমরা যতক্ষণ পর্যন্ত যাব সবগুলা ধরে আমরা II পর্যন্তই পেয়েছি, সেই IIটা কি হবে, জি এর কোনো সসীম উপআবৃত্তির দ্বারা আবৃত হবে না। যেহেতু এখানে I1 I2 I3 একটাও কি হচ্ছে না, সংবদ্ধ হচ্ছে না, I1 এটা সংবদ্ধ হচ্ছে না, I2 এটা সংবদ্ধ হচ্ছে না, I3 এটাও কি হচ্ছে না, সংবদ্ধ হচ্ছে না, একইভাবে IIও কি হবে না, সংবদ্ধ হবে না। II যদি সংবদ্ধ না হয় তাহলে II এর কি থাকবে না, সসীম, অর্থাৎ জি এর কোনো সসীম উপআবৃত্তক থাকবে না, সেম এটা আর কি, কই এই জি এর কোনো সসীম উপআবৃত্তক থাকবে না, জি এর কোনো সসীম উপআবৃত্তক দ্বারা আবৃত না হয়, বুঝছেন এতটুকু। এরপর দেখেন এখন অনেকগুলো আমরা ব্যবধি পেয়েছি না, অনেকগুলো কি পেয়েছি, ব্যবধি পেয়েছি। এই ব্যবধিগুলোর আমরা কি, ব্যবধি মানে দেখেন এটা একটা কি ব্যবধি, এই ব্যবধির একটা দৈর্ঘ্য আছে না, এই A1 থেকে B1 পর্যন্ত একটা কি আছে, দৈর্ঘ্য আছে, সেই দৈর্ঘ্যটা আমরা কি করব, প্রকাশ করব। IN সমান IN ব্যবধির দৈর্ঘ্য,
অর্থাৎ এই আইএন এটা মডুলাস দ্বারা আমরা কী করছি প্রকাশ করছি। সবসময় দৈর্ঘ্যকে কী দ্বারা প্রকাশ করা হয়, মডুলাস দ্বারা প্রকাশ করা হয়। সেজন্য কি মডুলাস আইএন সমান কি আইএন, এটা কি ব্যবধির দৈর্ঘ্য। তাহলে ব্যবধির দৈর্ঘ্যটা কি দেখেন তো, বি মাইনাস এ বাই 2n, এটা একটা কি ব্যবধির দৈর্ঘ্যের সূত্র। কিসের সূত্র, ব্যবধির দৈর্ঘ্য সূত্র। সূত্রটা কি বি মাইনাস এ বাই কি 2n, বি মাইনাস এ বাই 2n। তাহলে এই ব্যবধিটা শূন্যের কাছাকাছি হয়ে যাবে, বুঝেন। তাহলে প্রথমে আমরা কি লিখব, বি মাইনাস এ, ব্যবধির দৈর্ঘ্য বি মাইনাস এ বাই 2n টেন্ডস টু কি 0, অর্থাৎ ব্যবধির দৈর্ঘ্যটা শূন্যের কাছাকাছি হয়ে যাবে কখন, n টেন্ডস টু ইনফিনিটি হলে। n টেন্ডস টু যখন ইনফিনিটি হয়ে যাবে তখন এই ব্যবধির দৈর্ঘ্যটা কি শূন্যের কাছাকাছি হয়ে যাবে। এতটুকু লিখব। এতটুকু লিখার পর এখন আমাদের আরেকটা কি থিওরাম আসবে, এটার মতো করে থিওরাম। এখন ক্যান্টুর, এখানে এখন কমা, ঠিক আছে, এখন ক্যান্টুর নেস্টেড বদ্ধ ব্যবধির ধর্ম অনুসারে একটা কি এরকম একটা কি থিওরাম আছে, ঠিক আছে, এটা সংজ্ঞার মতো। ক্যান্টুর নেস্টেড বদ্ধ ব্যবধির ধর্ম অনুসারে এটা কীরকম, ক্যান্টুর নেস্টেড বদ্ধ ব্যবধির ধর্মটা হচ্ছে n সংখ্যক, বুঝেন, অর্থাৎ n সংখ্যক বদ্ধ ব্যবধি যখন কী করা হবে, ইন্টারসেকশন করা হবে, n সংখ্যক বদ্ধ ব্যবধি যখন ইন্টারসেকশন করা হবে তাদের মধ্যে একটা বিন্দু কী করবে, ধারণ করবে, তাদের মধ্যে একটা বিন্দু বিদ্যমান থাকবে, ঠিক আছে। n সংখ্যক বদ্ধ ব্যবধিকে যখন ইন্টারসেকশন করা হবে, n সংখ্যক বলতে n সমান 1 থেকে ইনফিনিটি পর্যন্ত যখন বদ্ধ ব্যবধিকে ইন্টারসেকশন করা হবে তখন তাদের মধ্যে একটা বিন্দু ধারণ করবে, সেটা লিখছি। n সমান 1 থেকে ইনফিনিটি পর্যন্ত আইএন, তার মানে এই যতগুলো আইএন আছে সবগুলোকে আমরা কী করছি, ইন্টারসেকশন করছি। ইন্টারসেকশন করলে n টেন্ডস টু কি n টেন্ডস টু n মানে কি, n টেন্ডস টু n মানে স্বাভাবিক আর কি, ঠিক আছে। এটাও কি ইনফিনিটি না, এই ইনফিনিটি এটা আর কি। n টেন্ডস টু n একটি বিন্দু ধারণ করবে, তার মানে এটা একটা কি বিন্দু ধারণ করছে, বিন্দু ধারণ করবে। সেই বিন্দুটাকে আমরা কি ধরে নিছি, পি ধরে নিছি, ধরি ওহা পি। যে বিন্দুটা ধারণ করছে তাকে আমরা কি ধরে নিছি, পি ধরে নিছি। এখন পি, এগুলো ধাপে ধাপে লিখতে হবে, ঠিক আছে। বুঝলে কিন্তু একদম কি সহজ করে লিখতে পারবে। আবার বলি, সবার আমরা শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা শব্দ ভালো করে কি বুঝে বুঝে কি বলতেছি, যাতে যে কোনো সময় কি লিখে যায়, প্রত্যেকটা শব্দ বুঝে লিখতে হবে। ধরি ওহা পি, পি ধরে নিছি। এখন এরপর কি লিখবো, n নট বিলংস টু n, n নট বিলংস টু n বিদ্যমান থাকবে। তার মানে এই n নট একটা কি বিন্দু, অর্থাৎ এই n নট এটা n এর মধ্যে থাকবে যেন, এখন দেখেন n নট এটা n এর মধ্যে থাকবে, অর্থাৎ n নট এটাও একটা কি সংখ্যা, ঠিক আছে। এই n নট এটা n এর মধ্যে থাকবে, বিদ্যমান থাকবে যেন এই পি বিলংস টু, যেখানে আমরা পিটা ধরে নিছি না, এই বদ্ধ ব্যবধিকে যখন আমরা কি করব, ইন্টারসেকশন করব, একটা বিন্দু ধারণ করবে, সেটা পি, ঠিক আছে, পিটা ধরে নিছি। এখন n নট বিলংস টু n বিদ্যমান থাকবে যেন এই পিটা আইএন নটের মধ্যে থাকে। তার মানে আইএন নট মানে একটা ব্যবধি, সেই ব্যবধির মধ্যে কি থাকবে, পিটা থাকবে, যেখানে আমরা পিটা এই n সংখ্যক ব্যবধিকে ইন্টারসেকশন করলে যে কোনো একটা ব্যবধির মধ্যে কি পিটা থাকবে, সেই ব্যবধিটা কোথায় থাকবে আমরা ধরে নিচ্ছি এখন পি বিলংস টু কি আইএন নট। দেখেন n নট বিলংস টু n এর জন্য n নট এটা কোথায় আছে, এ n এর মধ্যে আছে, বিদ্যমান থাকবে যেন পিটা কোথায় থাকে, আইএন নটের মধ্যে থাকে, অর্থাৎ এই ব্যবধির মধ্যে কি থাকে, ঠিক আছে। পি বিলংস টু আইএন নট হয়, বুঝছে। এখন পি বিলংস টু আইএন নট মানে পি এর নেবার হোটো কোথায় থাকবে, আইএন নটের মধ্যে থাকবে, বুঝছেন। পি যদি আইএন নটের মধ্যে থাকে তাহলে এখানে এটা যদি এটা আমরা লিখি না, ঠিক আছে, এটা মিনিংটা কি বোঝায়, পি যদি আইএন নটের মধ্যে থাকে তাহলে পি বিলংস টু পি মাইনাস এপসাইলন, পি প্লাস এপসাইলন, ওইটাও কোথায় থাকবে, আইএন নটের মধ্যে থাকবে। সেটা আমরা পরবর্তীতে কি কাজে লাগাবো, ঠিক আছে। এখন ধরেন এটা আমরা এদিকে লিখে দিতে পারি, এটা এদিকে লিখে দিতে পারি, পি মাইনাস এপসাইলন, পি প্লাস কি এপসাইলন বিলংস টু কি আইএন নট, এটাও কি লিখে দিতে পারি, বুঝছেন। তাহলে এটা লেখার জন্য একটা কি কারণ আছে, এখন এটা লিখছি যে কী জন্য, এখানে একটা এপসাইলন চলে আসছে, এখানে আগে কোথাও এপসাইলন ছিল না, এখন যেহেতু এপসাইলন চলে আসছে সেজন্য আমাদের এপসাইলনের মানটা কি নিয়ে আসতে হবে, বুঝছেন। এপসাইলনটা কি, এপসাইলন হচ্ছে এল ইনটু
এখানে আমরা কি লিখছি না কই, এটা হচ্ছে এটা সমান এল এপসাইলন, ঠিক আছে, এটা সমান হচ্ছে কি এপসাইলন, এখানে লিখে হয় এটা, তারপর হচ্ছে কি যেখানে, বুঝছেন। তাহলে ধরি মিনিমাম, আমরা এপসাইলন কি ধরি সবসময় মিনিমাম যেটা হয় সেটা, দৈর্ঘ্যের মধ্যে সবসময় যেটা হবে মিনিমাম সেটা হচ্ছে কি এপসাইলন। তাহলে এপসাইলন এটা কি মিনিমাম এল ইন্টু পি মাইনাস এ ওয়ান, এখানে পি একটা বিন্দু না, পি থেকে এ ওয়ান বিয়োগ করে দিব, একটা ব্যবধি ধরে নিল আর কি, ঠিক আছে। আমরা একটা অনেকগুলো ব্যবধি আছে না, ধরি আমরা যদি এদিকে দেখাই, এটা হচ্ছে কি ধরেন ধরেন এটা হচ্ছে কি এ ওয়ান, আমরা যদি এদিকে ধরি এ ওয়ান, এদিকে আমরা এ টু ধরে নিতে পারি, এদিকে কত বি ওয়ান, এদিকে কত বি টু ধরে নিতে পারি। তার মানে দেখেন তো এ ওয়ান বি ওয়ান, এ টু বি টু, এরকম অনেকগুলো ব্যবধি পাবো না আমরা। দেখেন এ ওয়ান বি ওয়ান, এই এ টু বি টু অনেকগুলো কি ব্যবধি পাবো, ঠিক আছে। এই ব্যবধিগুলোর মধ্যে দেখেন পি মাইনাস এ ওয়ান, ঠিক আছে, পি একটা বিন্দু পাবো, তার থেকে এ ওয়ান বিয়োগ করে দিব পি প্লাস বি ওয়ান, অর্থাৎ একটা কি ব্যবধি পাচ্ছি, একটা খোলা ব্যবধি পাচ্ছি, সেই খোলা ব্যবধির দৈর্ঘ্য, তার মানে এটা একটা কি খোলা ব্যবধির দৈর্ঘ্য এল, বুঝছেন এতটুকু। তাহলে মিনিমাম এল ইন্টু পি মাইনাস এ ওয়ান পি প্লাস বি ওয়ান, এল ইন্টু পি মাইনাস এ টু পি প্লাস কত বি টু, এল ইন্টু পি মাইনাস এন পি প্লাস কত বি এন, বুঝছেন এতটুকু। এগুলার মধ্যে যেটা সবচেয়ে ছোটো হবে, এটা একটা কি ব্যবধির দৈর্ঘ্য নির্দেশ করতেছে, এটাও একটা কি ব্যবধির দৈর্ঘ্য নির্দেশ করতেছে, এটাও একটা কি ব্যবধির দৈর্ঘ্য নির্দেশ করতেছে, তার মধ্যে যেটা সবচেয়ে ছোটো সেটা হবে কি এপসাইলন, বুঝছেন। মিনিমাম লিখছে না, এগুলোর মধ্যে সবচেয়ে ছোটো যেটা সেটা কি হবে এপসাইলন, এখানে আমরা সমান সমান কি দিছি এপসাইলন দিছি, বুঝছেন। তাহলে এখানে যেখানে কি লেখা হয়েছে, যেখানে এল ইন্টু পি মাইনাস এন পি প্লাস বি ওয়ান পি প্লাস বি এন ব্যবধির দৈর্ঘ্য কি নির্দেশ করে, আমরা বলেছি এটা, এই সবগুলো কি ব্যবধির দৈর্ঘ্য নির্দেশ করে, ব্যবধির দৈর্ঘ্য নির্দেশ করে, এতটুকু লিখছি। লিখার পর এখন দেখেন অতএব, অতএব এখন আমরা কি সরাসরি এইখানের মধ্যে এটার মধ্যে কি চলে যাবে, কীরকম দেখেন এল আইএন নট, এল আইএন নট মানে কি বলেন তো, দেখেন এখানেও কি সবগুলো কি ব্যবধির দৈর্ঘ্য নির্দেশ করতেছে না, সেই জন্য এখানে লিখবো আমরা এল আইএন নট, এল আইএন নট মানে কি বলেন তো ব্যবধির দৈর্ঘ্য নির্দেশ করে না, এগুলো তো সবগুলো কি ব্যবধির দৈর্ঘ্য, এখানে এটা আমরা কি লিখছি ব্যবধির দৈর্ঘ্য নির্দেশ করে লিখছিলাম না, এটা ব্যবধির দৈর্ঘ্য নির্দেশ করে, সেই জন্য আমরা কি লিখছি এল আইএন নট, অর্থাৎ ব্যবধির দৈর্ঘ্য, এল আইএন নট সমান আইএন নট, ঠিক আছে, এটাও ব্যবধির দৈর্ঘ্য, এটাও কি ব্যবধির দৈর্ঘ্য। এখন এই ব্যবধির দৈর্ঘ্যটা কি হচ্ছে এপসাইলন থেকে ছোট হচ্ছে, এই ব্যবধির দৈর্ঘ্যটা এপসাইলন থেকে ছোট হচ্ছে, কেন ছোট হচ্ছে, কারণ এখানে আমরা কি লিখছি দেখেন তো, এই ব্যবধির দৈর্ঘ্যকে আইএন সমান বি মাইনাস এ বাই টু এন টেন্স টু কি জিরো, এন টেন্স টু কি হলে ইনফিনিটি হলে, তার মানে এন টেন্স টু যখন ইনফিনিটি হয়ে যাবে তখন ব্যবধির দৈর্ঘ্যটা প্রায় শূন্যের কাছাকাছি হয়ে যাবে, প্রায় কি শূন্যের কাছাকাছি, শূন্য অথবা কি শূন্যের কাছাকাছি হয়ে যাচ্ছে, তার মানে যখন শূন্য হয়ে যাবে তখন দেখেন তো এটা এপসাইলন থেকে ছোট হয়ে যাচ্ছে না, কারণ এপসাইলন তো 0 সামথিং একটা মান, এপসাইলন কি 0 একটা মান, তাহলে এটা কি শূন্য মানে কি শূন্য সে 0 কত সামথিং বেশি না, সেজন্য এটা যদি শূন্যের কাছাকাছি হয়ে যায় অথবা শূন্য হয়ে যায় তার থেকে কী হবে এপসাইলন বড় হবে, বুঝছেন, সেই জন্য এটা লিখছি আমরা আইএন নট থেকে কত এপসাইলন বড়। এটা কি বোঝায় দেখেন, আইএন নট কোথায় আছে পি মাইনাস এপসাইলন পি প্লাস এপসাইলনের মধ্যে কি আছে, তাহলে আইএন নট এখন কি আইএন নট এপসাইলন থেকে কী হয়ে গেছে ছোটো হয়ে গেছে না। এখন দেখেন এখানে কি ছিল পি আইএন নটের মধ্যে ছিল, পি আইএন নটের মধ্যে ছিল, এখন আইএন নট এটা কোথায় আছে পি মাইনাস এপসাইলন পি প্লাস এপসাইলনের মধ্যে কি হয়ে গেছে, কারণ এপসাইলন থেকে আইএন নটটা কি হয়ে গেছে ছোটো হয়ে গেছে, এপসাইলন থেকে যখন আইএন নটটা ছোটো হয়ে গেছে তখন আইএন নট এটা কোথায় থাকবে এখন পি মাইনাস এপসাইলন এবং কি পি প্লাস এপসাইলনের মধ্যে কি থাকবে, বুঝছেন। আইএন নট এটা এপসাইলন থেকে ছোটো হওয়ার কারণে এখন আইএন নট অর্থাৎ ব্যবধির দৈর্ঘ্যটা ব্যবধিটা এই আইএন নট ব্যবধিটা এখন কোথায় থাকবে পি মাইনাস এপসাইলন এবং কি পি প্লাস এপসাইলনের মধ্যে। আচ্ছা প্রথমে আমরা কি লিখেছিলাম পি মাইনাস এপসাইলন পি প্লাস এপসাইলন কোথায় আছে আইএন নটের মধ্যে আছে, কিন্তু এখন পেয়েছি আমরা কি আইএন নটটা কোথায় আছে পি মাইনাস এপসাইলন পি প্লাস এপসাইলন, দুটো বিপরীত হয়ে গেছে না।
এখানে লিখছি আয়ন নটের মধ্যে আছে, আর এখানে হয়েছে কি আয়ন নট এটার মধ্যে আছে, দুটো বিপরীত। ঠিক আছে, দুটো বিপরীত হয়ে গেছে। এটা আয়ন নটের মধ্যে আছে, আর এখন কি হয়ে গেছে আয়ন নট এটার মধ্যে আছে, দুটো বিপরীত না, সেই জন্য আমরা লিখছি ইহা আমাদের আয়ন নট পছন্দের বিরোধিতা করে। এখানে আমরা আয়ন নট যেটা পছন্দ করছি, এই দেখেন পি বিনষ্ট আয়ন নট এটা পছন্দ করছি না, সেই জন্য সেটা কী হয়ে গেছে বিপরীত হয়ে গেছে। ইহা আমাদের আয়ন নট পছন্দের কী করে বিরোধিতা করে। তাহলে বিরোধিত হয়ে গেছে, একটা অসঙ্গতি চলে আসছে না, একটা অসঙ্গতি এখানে এই লাইনের এবং কি এই লাইনের মধ্যে একটা কি অসঙ্গতি চলে আসছে। আচ্ছা, অসঙ্গতি আসার কারণটা কি বলেন তো? অসঙ্গতি আসার কারণটা কি? অসঙ্গতি আসার কারণ হচ্ছে এখানে আমরা I1কে কি নয় সংবদ্ধ নয় ধরে নিছি। আমরা তো প্রমাণ করব সংবদ্ধ, আমরা প্রমাণ করব কি সংবদ্ধ, কিন্তু আমরা ধরে নিছি কি সংবদ্ধ নয়, ধরে নিছি কি সংবদ্ধ নয়। সংবদ্ধ নয় ধরে নিয়ে যেহেতু একটা অসঙ্গতি পেয়েছি, তার মানে এটা অবশ্যই কি হবে সংবদ্ধ হবে, I1 অবশ্যই কি হবে সংবদ্ধ হবে। যেহেতু সংবদ্ধ নয় ধরার কারণে একটা অসঙ্গতি চলে আসছে, তাহলে I1 অবশ্যই কী হবে সংবদ্ধ হবে। আর যদি সংবদ্ধ হয় তখন কি হবে, জি এর সসীম উপআবৃত্তক থাকবে। জানি না এটা, এখানে সংবদ্ধ না হওয়ার কারণে তো জি এর কোনো সসীম উপআবৃত্তক থাকছে না। যখন সংবদ্ধ হয়ে যাবে তখন কি থাকবে সসীম উপআবৃত্তক থাকবে। তাহলে সসীম উপআবৃত্তক থাকলে আমরা কি বলবো সংবদ্ধ বলবো। ঠিক আছে, সেই জন্য আমরা লিখছি অতএব এ ও বি এর প্রত্যেক খোলা আবৃত্তক সসীম উপাবৃত্তক কি গ্রহণ করে। এটা সংবদ্ধ না হওয়ার কারণে সসীম উপাবৃত্তক থাকছে না। এখন যেহেতু এটা বিরোধিত হয়ে গেছে, তার মানে সসীম উপাবৃত্তক থাকবে। সসীম উপাবৃত্তক যদি গ্রহণ করে তখন কি অতএব এ কমা বি বদ্ধ ব্যবধি কী হবে সংবদ্ধ হবে। সরাসরি আমাদের প্রমাণ হয়ে গেছে না, একদম কি ধাপে ধাপে। অর্থাৎ এটা কি নিবিড় সংবদ্ধ বা নিবিড়। এখন দেখেন এখানে নিবিড় কথাটা আছে, নিবিড় যে কথা সংবদ্ধ কি একই কথা। প্রশ্নের মধ্যে অনেক সময় বলবে বদ্ধ ও সীমায়িত ব্যবধি নিবিড় কী করো প্রমাণ করো, নিবিড়ও প্রমাণ করতে বলবে অথবা কি সংবদ্ধ, দুইটাই কি একই কথা। তাহলে এটা আমরা কি প্রমাণ করে দেখেছি, বুঝছেন? তাহলে আমি একদম কি শুরু থেকে শেষ পর্যন্ত প্রাইমারি কথাগুলো আবার বলতেছি। সর্বপ্রথম আমরা বদ্ধ ও সীমায়িত ব্যবধি ধরে নিব, ঠিক আছে। তারপর যেহেতু এটা আমাদের সংবদ্ধ লাগবে, সংবদ্ধ প্রমাণ করতে হবে, তার জন্য আমাদের কি খোলা আবৃত্তক ধরে নিতে হবে। খোলা আবৃত্তক ধরার পর আমরা এটা এসকে সংবদ্ধ প্রমাণ করার জন্য আমরা এসের মতো করে আরেকটা কি I1 বদ্ধ ব্যবধি ধরে নিব। তারপর I1 বদ্ধ ব্যবধিকে আমরা কি সংবদ্ধ নয় ধরে নিব। সংবদ্ধ না হলে তার কোনো সসীম উপাবৃত্তক থাকবে না, ঠিক আছে। এভাবে আমরা কি তিনটা ধাপে লিখব। লেখার পর আমরা কি এরূপ নেস্টেড বদ্ধ ব্যবধির অনুক্রম নিব। অনুক্রম নেওয়ার পর আমাদের ব্যবধির দৈর্ঘ্য কি নিতে হবে। ব্যবধির দৈর্ঘ্য নেওয়ার পর কেন্দ্র নেস্টেড ব্যবধির ধর্ম অনুসারে একটা বিন্দু পি নিব এবং পি এটা কোথায় থাকবে আয়ন নটের মধ্যে থাকবে। এভাবে আমরা কি করব পছন্দ করব। পি যদি আয়ন নটের মধ্যে থাকে তাহলে পি মাইনাস এপসিলন পি প্লাস এপসিলনে কোথায় থাকবে আয়ন নটের মধ্যে থাকবে। যদি এটা থাকে তাহলে এখানে এপসিলন চলে আসছে, সেজন্য আমরা এপসিলনের মানটা কি করে নিব নির্দেশ করে নিব, অর্থাৎ ধরে নিব। সেটা কি মিনিমাম ব্যবধির দৈর্ঘ্যের মধ্যে যেটা হবে মিনিমাম হবে সেটা, ঠিক আছে। তারপর এল আয়ন নট জাস্ট আমরা কি ব্যবধির দৈর্ঘ্যটা এপসিলন থেকে কি ছোট দেখাবো। ছোট যদি হয় তাহলে এই ব্যবধিটা কোথায় থাকবে পি মাইনাস এপসিলন এবং কি পি প্লাস এপসিলনের মধ্যে থাকবে, যা আমাদের আয়ন নট পছন্দের বিরোধিতা করে। যখনই বিরোধিতা করবে তখনই কি সসীম উপাবৃত্ত গ্রহণ করবে, তার মানে এটা কি সংবদ্ধ। তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত এভাবে আমরা কি প্রমাণ করে দেবে একদম কি সহজ করে। এই থিওরাম এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে বড় একটা কি থিওরাম, ঠিক আছে। বুঝে বুঝে যখন এটা আমরা করব তখন একদম কি সহজ হয়ে যাবে। তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত। আমরা আগামী ক্লাসে উপপাদ্য হচ্ছে আমাদের এতটুকু পর্যন্ত শেষ। আগামী ক্লাস থেকে আমরা কি বিভিন্ন এক্সাম্পল সমাধান করা শুরু করব, ঠিক আছে। তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।